তেলের দাম বাড়ানোর আসলে কারণ কি? দেখেন, আমাদের এই যে বিশ্ব বাজারে তেলের মূল্য এবং ইরান ইসরায়েল যুদ্ধ, এই যে বিশ্ব প্রেক্ষাপট, তো রিয়েলিটিটা হচ্ছে যে বিশ্ববাজারে তেলের বাজারে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, আমাদের আমদানিতে একটা ধীরগতি। এটা কিন্তু রিয়েলিটি যে বিশেষ করে পারস্য সাগর দিয়ে আপনার হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো আসতে দেওয়া হচ্ছে না। এটা একটা বিশ্ব বাস্তবতা। তারপরে আপনার আমাদের এইখানে যে ভোক্তা, তাদের চাহিদা এমন বেড়েছে, এখন মজুত করাও শুরু করেছে। এছাড়াও সরকার একটা এই যে আমদানি নীতি আছে, যে তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর একটা আপনার পলিসি 2024 সাল থেকেই ছিল সরকারের, যে আমদানি ব্যয়ের সাথে সাথে সামঞ্জস্য রেখে তেলের দাম বাড়াতে হচ্ছে। এবং আপনি জানেন যে ইরান যুদ্ধের পরে আমরা বছরে প্রায় 3000 কোটি টাকার মতো খুব সম্ভব আমাদের, তার মানে মাসে প্রায় 167 কোটি টাকা, 167 কোটি টাকা মাসে ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকির চাপ কমানোর জন্য আমাদের এই তেলের দামটা সমন্বয় করতে হয়েছে। এর জন্য দায়ী কে? বাংলাদেশ সরকার না আজকে বিশ্ব পরিস্থিতি, তাই না? সুতরাং এই বাস্তবতায় আমরা কিন্তু যখন তেলের দাম বেড়ে গেল, বিগত সরকারের সময় দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধার সাথে সাথে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু স্মার্টলি এইগুলো মোকাবেলা করেছি, বিশেষ করে আমাদের ভর্তুকিও দিতে হয়েছে। এখন আপনার এই যে ভর্তুকির চাপ কমাতে, তারপরে আপনার তেলের সরবরাহের একটা আমি বললাম ধীরগতি, এই সমস্ত কারণে এখন আমাদের তেলের দাম বাড়াতে হচ্ছে। কিন্তু আমরা এটা যে কোনো সরকারের ফেইলার তা না, এটা বিশ্ব বাস্তবতা, রিয়েলিটিটা হলো এটা। আমরা আপনার অকটেনের দামটা সবচেয়ে বেশি বেড়েছে, খুব সম্ভব 20 টাকার মতো বেড়েছে। আর সাধারণ যে গ্রাহক, বিশেষ করে ডিজেল, এইটা 15 টাকার মতো বেড়েছে। কেরোসিন 18 টাকার মতো বেড়েছে। আমার অত পরিসংখ্যানে কিছু ত্রুটি বিচ্ছু থাকতে পারে, এরকমই বেড়েছে। তো এইটা কিন্তু নট এ ফেইলিয়ার অফ গভর্নমেন্ট অর দ্য গভর্নমেন্ট সিস্টেম, ইট ইজ দ্য রিয়েলিটি অফ ওয়ার্ল্ড। এবং বিশ্ব শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীতে এই অবস্থা, তাই না? এখন আপনি বলতে পারেন যে আমরা বলেছিলাম যে এপ্রিল মাস পর্যন্ত আমরা তেলের দামটা ঠিকমতো রাখবো, কিন্তু এই যে আমদানির যে ধীর গতি, বিভিন্ন সময় আজকেও আমি দেখলাম যে আমাদের পতেঙ্গাতে মূল অ্যাঙ্করেজ থেকে প্রায় 60,000 মেট্রিক টন তেল আপনার পতেঙ্গা চিঠিতে আসছে, সেটা হয়তো খালাস পৃথিবীতে আরও 2-3 দিন লাগবে আপনার পাম্পে আসতে। সুতরাং এখানে একটা চাহিদার চাপ রয়েছে। আর চাহিদাটা কি, মজুতদারিটা বেড়ে গেছে, এইটা একটা মজুতদারিটা বেড়ে গেছে। সেখানে মাননীয় প্রতিমন্ত্রী গতকালই কিন্তু বলেছেন যে এপ্রিল এবং মে মাসে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, এবং যে এই মজুত আছে সেটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুত। এই কথা বলার একদিনের মাথায় কেন হচ্ছে বাড়ানোর মতো অবস্থা তৈরি হলো? না দেখেন, আমি 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 বলি, আমাদের যে তেলের এলসিগুলো ছিল, যে সেগুলো সব আপনার, যেমন হরমুজ পয়েন্টে আগে আমাদের 6টা জাহাজ কিন্তু ছেড়ে দিয়েছে। আজকে দেখলাম একটা সারের জাহাজ আটকাইছে, আমাদের জয়যাত্রা, বাংলার জয়যাত্রা। এর আগে একদিন একটা তেলের জাহাজ আটকিয়েছে। সুতরাং এই যে আপনার সাপ্লাই চেনে যে এই যে হঠাৎ করে ইন্টারাপশনটা হবে, ইরান তার যে নো ক্লিয়ারেন্স দিচ্ছে এখন বাংলাদেশকে, 2টো জাহাজ আমি দেখলাম, একটা সারের আর একটা তেলের। এই যে আমাদের সাপ্লাই নীতি একটু ছিল, সেই অনুযায়ী মাননীয় মন্ত্রী এটা বলেছেন। এখন আপনার যেহেতু তেলগুলো আপনার যে আমদানিতে ধীরগতি হচ্ছে, এই যে আমি বললাম 60,000 মেট্রিক টন তেল যদি আমরা আগামী 2 দিনের মধ্যে পাম্পে আনতে পারি, তাহলে কিন্তু অনেকটা চাপ কমবে। এবং আপনি বলছেন যে মাননীয় মন্ত্রী কেন বললেন যে ইতিহাসের সবচেয়ে বেশি, এটা তো ঠিক। আমাদের ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেলের চাহিদা ছিল, এখনও সেই পরিমাণ তেলের চাহিদা, কিন্তু এই হুজুকের জন্য, মজুতদারিদের জন্য তেলের চাহিদা হঠাৎ করে বেড়ে গেল।
সেই চাহিদা অনুযায়ী কিন্তু সেই- তেল সেই হুজুগ- সেই চাহিদা অনুযায়ী তেল সেই আনা হচ্ছে। হুজুগের কথা বারবারই হচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বলছে যে বিপিসি প্রথমেই যে রেশনিং যে পদ্ধতি বা কতদিনের মজুদ আছে এই ধরনের একটি তথ্য যখন প্রচার করেছে, তারপরেই সাধারণ মানুষের ভিতরে কিন্তু এই একটা আতঙ্কটা ছড়িয়ে পড়েছে। এই ভিউজটা তো থাকতেই পারে যে রেশনিং এর জন্য, কিন্তু আপনি দেখেন 60,000 মেট্রিক টন তেল যদি আপনার এই দুটো জাহাজে আসে, তাহলে আমাদের আপনার প্রত্যেক মাসে আমাদের কত তেল দরকার হয়? 5 থেকে 6 লাখ টন তেল দরকার হয়। সুতরাং এরকম যদি আমরা দুটো জাহাজে 1,20,000 মেট্রিক টন এরকম যদি যে এলসিগুলো আমাদের আছে, এগুলো যদি সরবরাহ লাইনটা ঠিক থাকতো, সাপ্লাই চেনটা ঠিক থাকতো, তাহলে কিন্তু মন্ত্রীর কথা ঠিক। আর যেহেতু এটা ইন্টারাপশন হয়েছে, এখন তো আপনার ভর্তুকি দিতে হচ্ছে, বাজেটের উপর চাপ, বাজেটের নিয়মও আছে যে আপনি কতটুকু ভর্তুকি অ্যালাউ করবেন। সুতরাং এইখানে গভর্নমেন্টের মন্ত্রীর কোনো বক্তব্য হয়তো আপনি ক্রিটিক করতে পারেন, কিন্তু এই বাস্তবতাটা কিন্তু আপনাকে মানতে হবে যে সিস্টেমে আমরা শুধু বাংলাদেশ না, সমস্ত দেশ অবশ্যই পড়ে অবশ্যই গেছে। আমরা আলোচনা করতে থাকবো। প্রফেসর আবু বকর মোল্লা, আপনার কাছে একটু আসতে চাই। আপনিও নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন যে বাংলাদেশের মধ্যে তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং কিছুক্ষণের মধ্যে সেটি কার্যকর হতে যাচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে জি, এখন? জি। জি। আইজুল বাড়ি হেলাল ভাই যেভাবে বললেন যে আন্তর্জাতিক বাজারে এটি সংকট সৃষ্টি হয়েছে, এটি আন্তর্জাতিক ইস্যু। হ্যাঁ, এটা তো কিছুটা বাস্তবতা তো রয়েছেই। এটি একটি আন্তর্জাতিক সমস্যা, এবং মানে আন্তর্জাতিক বাজারেও তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। আমি যে দেশে থাকি, ব্রিটেন, সেখানেও তেলের কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা প্রপোর্শনেট কিনা, কতটুকু মূল্য বৃদ্ধি হয়েছে, কতটুকু আমরা সংকট মোকাবেলার জন্য ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারছে কিনা। দেখুন, উনি যে কথাটি বললেন যে মজুদদারিতা বেড়ে গিয়েছে, এটি একটি অন্যতম বড় সংকট বাংলাদেশের এই বর্তমান তেলের দাম বৃদ্ধির পেছনে এবং সংকটের পেছনে। উন্নত দেশগুলোতে কিন্তু এই মজুদদারিতা নেই। আপনি যদি কম্পেয়ার করেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও, তেলের দাম বাংলাদেশের সাথে এবং ওনারা যেভাবে ম্যানেজমেন্ট করে, আপনি যদি উন্নত বিশ্বের সাথে তুলনা নাও করেন, বাংলাদেশের ম্যানেজমেন্টের দুর্বলতা রয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি দুঃখজনক যেটি মনে করছি, আমি জানি না বিএনপির লোকজন এটা আমার সাথে এগ্রি করবেন কিনা, এটি যেহেতু একটি আন্তর্জাতিক এবং জাতীয় সমস্যা, সকলে মিলে ফেয়ারলি ঐক্যবদ্ধভাবে ব্যাপারটি অ্যাড্রেস করা উচিত ছিল। এটি নিয়ে রাজনীতি না করলেই ভালো ছিল। ওনারা যে কথাটি বললেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই, তারপরে হচ্ছে যে এনাফ মজুদ রয়েছে, তারপরে এখন ওনারা বলছেন যে আইজুল বাড়ি হেলাল ভাই মানে বলছেন ফ্র্যাঙ্কলি যে এখানে মজুদদারিতার কারণে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে তো এই কথাটি আগেই বলা উচিত ছিল। সরকার কেন সেলফ ডিনাইলে ওনারা কেন গেলেন যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, অথচ মানুষ মাইলের পর মাইল রাস্তা দাঁড়িয়ে থেকে সারাদিন দাঁড়িয়ে থাকে। আপনি যে রিপোর্ট আমাদের মানে পত্রিকার সংবাদ পেশ করলেন, সারাদিন দাঁড়িয়ে থাকার কারণে, লাইনে দাঁড়িয়ে থাকার কারণে বাবার জন্য ওষুধ কিনতে যাইতে পারছে না। এবং এটি কিন্তু সকল সেক্টরে আজকে এফেক্ট করবে, মানুষের আয় উন্নতিতে ব্যাঘাত ঘটাবে, বিভিন্ন সেক্টরের ডেভেলপমেন্টে প্রবলেম সৃষ্টি করবে। আর সরকার এই ব্যাপারটি সিনসিয়ারলি ফ্র্যাঙ্কলি ডিল করা উচিত ছিল সকলকে সাথে নিয়ে। এখানে রাজনীতি করার দরকার ছিল না, কারণ যেহেতু এই প্রবলেম তো তারা সৃষ্টি করেনি। হ্যাঁ, তাদের প্রবলেম যেটি হয়েছে যে তারা এনাফ মজুদ এইটি ভুল তথ্য দিয়েছে। আমি মনে করি, আমার সাথে কেউ ডিবেট করতেই পারে, ওনারা জাতির সামনে স্পষ্ট করা উচিত ছিল যে এটি একটি সংকট, আমরা সকলে মিলে এটি সমাধান করার চেষ্টা করি। ওনারা করেন নাই। ওনারা বলছেন যে বিরোধী দল এটি নিয়ে রাজনীতি করছে। কেউ বলছেন জামাতের লোকজন তেল কোম্পানি ম্যানেজমেন্টে বসে গিয়েছে, এই কারণে তেলের সংকট সৃষ্টি হয়ে গেছে। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলছেন। এগুলো না করে হেলাল ভাই আজকে যেভাবে বললেন সেভাবে যদি বলতেন তাহলে ভালো ছিল। ধন্যবাদ। অবশ্যই, কিন্তু আপনি বারবারই বলছেন যে বিএনপি এটি নিয়ে রাজনীতি করছে। আপনার ব্যাখ্যাটি হয়তো আমরা আরেকটু পরিষ্কারভাবে পরে জানতে পারবো, আশা করি। সেটা খাজা মনিরুদ্দিন, আপনার কাছে জানতে চাই, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত এখন সরকার নিয়েছে, এটা তো একটা বিশাল বড় চাপ সাধারণ মানুষের উপর নিশ্চয়ই আসবে। আমার কথাটি খুব দর্শকদের
সাকিবকে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমি খুব আনপপুলার কথা বলবো এই বিষয়ে। তেলের দাম অনেক আগেই বাড়ানো উচিত ছিল। সংকট শুরু হওয়ার সাথে সাথে যদি তেলের দাম বাড়ানো হতো তাহলে এই যে মজুতদারের যে সমস্যা, যে আমাদের মাননীয় এমপি যেটা বললেন, ওটা অনেকখানি কম হতো। প্যানিক বাইং যেটা হয়েছে, যেটা উনি হুজুগে মানুষ করেছে, লাইন ধরেছে, রেশনিংয়ের খবর পাওয়ার সাথে সাথে যে লাইন ধরেছে, এটা অনেক ক্ষেত্রে প্যানিক বাইং। আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো যেখানে তার গাড়িতে 50-60 লিটার তেল আছে, ওইটা থাকা অবস্থায় সে আবার লাইন দিয়েছে 15 লিটার 10 লিটার তেল আরও নেওয়ার জন্য। কারণ সে কিন্তু রাস্তায় তেল পুড়ছে, বিকজ যারা এই কাজগুলো করছে তাদের টাকা আছে এটা খরচ করার মতো। আমাদের মতো মানুষ যারা মধ্যবিত্ত এবং আর মধ্যবিত্ত, তারা হচ্ছে সাফার করে যে আমরা ছোট্ট একটা গাড়ি মেনটেন করি, সেটার জন্য আমাদের একটু কষ্ট হয়। যারা উচ্চবিত্ত আছেন তাদের কষ্ট হয় না, কিন্তু আমি কষ্ট নিতে রাজি আছি যে এই দাম বাড়ার ফলে তাতে কি হতো, ন্যাচারাল অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত, মজুতদারের টেন্ডেন্সিটা কমতো। মজুতদারি কেন করেছে? সে আশা করেছে যে আমি জমিয়ে রাখি, ক্রাইসিস ছিল আমি অধিক দামে বিক্রি করতে পারবো, যে গ্যালন ধরে ধরে, সেটা একটা এক্সপেকটেশন ছিল। আর ও কেউ কেউ ভয়ে করেছে, যেটাকে প্যানিক বাইং বলছি আমি। সুতরাং আগে দাম বাড়ালে ওই একটা জিনিস অ্যাড্রেস করা যেত। আর 2 নম্বর যেটা লাভ হতো, সরকার, বিএনপি সরকার ক্ষমতায় বা আগে যে সরকার ছিল, সরকার তো আর প্রধানমন্ত্রী বা অন্য কারো পকেট থেকে টাকাটা দেয় না, ট্যাক্স পেয়ার্স মানি থেকে এটাকে বলি ডেফিসিট ফাইন্যান্সিং করা হয়। এটা সাবসিডি বলাও কোনো কোনো অর্থে ভুল হবে। মানে সরকার লসে বিক্রি করে তেল, সেই লসটা কাভার করার জন্য মানুষের ট্যাক্স পেয়ারদের টাকা সেটা ওইখানে মানে ওইখানে ম্যানেজ করে, মানে ফাইন্যান্সিং করে বা অর্থায়ন করে। এটা আসলে যত না সাবসিডি বলতে যা বোঝায় সেই ফর্মে যায়, তার চেয়ে আসলে ওই ঘাটতির অর্থায়নে যায়। মানে আপনি অনেক টাকা লস করে সেই টাকাটা বাজার থেকে দিলেন, মানুষ কিন্তু ডিরেক্ট উপকার পেল না। অকটেন, পেট্রোল এইসবের ক্ষেত্রে একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত উপকৃত হয়। প্রবলেমটা হয় ডিজেল নিয়ে। ডিজেল হচ্ছে, দেখেন বড় বড় গাড়ি যেগুলো সাধারণ মানুষ চলে, ডিজেলে ইরিগেশন হয়, যেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা ওই সময় অ্যাফেক্টেড হবে। কিন্তু এখন যেটা সরকার করে ফেলছে, এটা তো আমি বুঝতে পারছি যে বাজেটের চাপ কমানোর জন্য এবং এই যে মজুতদারি এটা অ্যাড্রেস করার জন্য করেছে। এখন মুশকিলটা হলো কি, আমি যখন বললাম যে আগেই করা উচিত ছিল, সেটা যেরকম সত্য, যখন আপনি এই ধরনের আনপপুলার মেজার নেবেন, মানুষ রাগ করতে পারে, তখন আপনার অন্য অন্য মেজারগুলো স্ট্রিক্ট হতে হবে, যাতে লিকেজ না হয়, যাতে এর ফলে ইমিডিয়েটলি দ্রব্যমূল্য পরের দিন ডাবল ট্রিপল না এই প্রসঙ্গটা আসলে আমি আসতে চাই, কারণ হচ্ছে যখনই এই খবরটা এর মধ্যে সবার কাছেই চলে গেছে, পুরো দেশবাসীর কাছেই চলে গেছে, আমরা তো দেখি যে ছোট কোনো ঘটনা ঘটলেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে হচ্ছে গণপরিবহনে, বাস ভাড়া বেড়ে যাবে, এটা আমরা আগামীকাল সকালেই হয়তো দেখবো, একই সাথে দ্রব্যমূল্যটাও বাড়বে। নিশ্চয়ই এই ব্যবস্থাপনাটা কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা সবাই আছেন আমাদের সাথে, আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে পেট্রোল পাম্পের সর্বশেষ খবরাখবর জেনে আসতে চাই। শাহেদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন আমাদের সাথে। সাকিব, আপনি কোন এলাকায় আছেন এবং নতুন যেই নির্ধারিত এরই মধ্যে নিশ্চয়ই দামের খবর জনগণের মধ্যে এবং পেট্রোল পাম্পের কর্মকর্তাদের কাছে পৌঁছে গেছে, কি অবস্থা দেখছেন সেখানে? তানিয়া, আমি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে রয়েছি। ঠিক তাই, আসলে 12টা যেহেতু বেজে গেছে এবং কিছুক্ষণ পরে হয়তো এখান থেকে নতুন দামে, বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি শুরু হবে। একটু আগেই সর্বশেষ একজন বাইক চালক তিনি বলছিলেন যে তিনি সর্বশেষ ব্যক্তি যাকে এই পেট্রোল পাম্প থেকে তেল দেয়া হয়েছে পূর্বের দামে, এবং তারপরে বাকি যারা আছেন তারা সিরিয়ালে রয়েছেন, তাদেরকে নতুন দামে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। সেই বাইকারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বেশ উচ্ছ্বসিতও ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে তিনি বেশ কিছু টাকা কমে তেল নিতে পেরেছেন, এই জন্য তিনি নিজেকে সৌভাগ্যবান দাবি করছিলেন। এবং এখন যেহেতু 12টা বেজে গেছে, কাজেই সিরিয়ালে যারা রয়েছেন এখানে বাইক চালক, তারা কিন্তু নতুন দামে তাদেরকে জ্বালানি সংগ্রহ করতে হবে। আমরা একটু তাদের সঙ্গেও কথা বলতে চাই। নিশ্চয়ই জ্বালানি তেলের দাম বাড়ার খবর আপনি পেয়েছেন ইতিমধ্যেই, এবং ঠিক সেই মুহূর্তেই আপনি অনেকক্ষণ আগে ধরেই নিশ্চয়ই সিরিয়ালে ছিলেন এবং এখন তেল সংগ্রহ করবেন। দাম বাড়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দাম বাড়াটার জন্য মনে করি যে ঠিক আছে, কিন্তু আমরা যাতে এই ভোগান্তিটা না হয়, লাইনের পর লাইন না থাকে, সেটাই হলো সবচেয়ে বড় কথা, আর কিছু না। দাম বাড়ুক, তাতে সমস্যা নাই। আমার 20 টাকা বাড়ছে না, আরও 10 টাকা বাড়ুক, তাতেও কোনো সমস্যা নেই। এটি হলো আমাদের কথা।
একজন বাইক চালক তিনি কিন্তু বলছিলেন যে দাম বাড়ার কারণে আসলে তিনি খুব একটা চিন্তিত নন, তবে যে ভোগান্তি এই জ্বালানি তেল সংগ্রহ করতে পোহাতে হচ্ছে বিগত কয়েকদিন ধরে আমরা যে চিত্র দেখছি রাজধানী এবং রাজধানীর বাইরে সব জায়গায় সেই ভোগান্তি থেকে আসলে তারা মুক্তি চান। দাম বাড়া নিয়ে খুব একটা চিন্তিত তিনি নন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই দাম বাড়ার খবর আপনিও পেয়েছেন এবং এখন বাড়তি দামেই আপনাকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। একটু শুনতে চাই এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? আসলে অ্যাকচুয়ালি আমরা তেল চাই, দাম তো পরের সাবজেক্ট। আমাদের হ্যারাসমেন্ট 2টা থেকে আমরা লাইনে দাঁড়ানো, এখন বাজে কত 12টা প্লাস, কত 10 ঘন্টা দাঁড়ায় থাকার পরও তেল নেওয়ার সমস্যা। তারপরে এখন তো আবার 20 টাকা বাড়ানো, আর এই 20 টাকা বাড়ার কারণে তারা 2 ঘন্টা আগে থেকে স্লো দিচ্ছে। একটা বাইকে তেল দিতে 5 মিনিট 10 মিনিট সময় লাগাই দিচ্ছে, নাহলে তো আরও 1-150 মানুষ পাইতো, তেলটা পাইতো, কিন্তু এখন কিন্তু পাচ্ছে না। এই যে এখন দাঁড়ায় আছে, এখন কবে আসবে কখন। আবার আমার মোবাইলে চার্জ শেষ, ফুয়েল কার্ড যে দেখাবো যে আমি 10 লিটার নিব, তাও নিতে পারবো না মনে হয়, ওই 800 টাকা নিয়ে যেতে হবে এই 10 ঘন্টা দাঁড়ায়। ভোগান্তির কথাই কিন্তু বলছিলেন আরেকজন বাইক চালক। তিনি বলছিলেন যে দাম বাড়ার খবর এই পেট্রোল পাম্পে পৌঁছানোর পর তারা অনেকটা ধীর গতিতে তারা আসলে তেল দেওয়া শুরু করেছিল। আমরা আরও শুনতে চাই আসলে যারা তেল সংগ্রহ করছেন, ভোগান্তিতে পড়েছেন, সারাদিন অপেক্ষা করছিলেন তেলের জন্য, তাদের কাছে একটু জানতে চাই। নিশ্চয়ই আপনিও দাম বাড়ার খবর ইতিমধ্যেই পেয়েছেন। আগামীকালকে থেকে ভোগান্তি কিছুটা কি কম হওয়ার সম্ভাবনা আছে কিনা? একটু তো কমবে, কারণ যাদের পাম্পে এখনো তেল আছে ওরা তো পাম্পগুলি খুলে দিলে তো তেল তো এমনি সবই পাবে, এছাড়া আর কিছুই না। সাধারণ মানুষের এখন একটু কষ্ট, তেলের দামটা বেড়ে গেলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, এই আর কি। তিনি বলছিলেন যে কিছুটা ভোগান্তি কমার আশা তিনি করছেন। আমরা আরও একজনের কাছে জানতে চাই, মজুদদারদের উৎপাদ কিছুটা বেড়েছিল, আপনি যদি একটু বলেন যে এইটা কিছুটা কমার এখন সম্ভাবনা তৈরি হলো কিনা, যেহেতু দাম বেড়েছে, মজুদদারদের তো এখন আসলে তেল মজুদ করে খুব একটা লাভ নেই। এখন তাদের মনের চাহিদা তো আমরা বলতে পারবো না, তারা যাদের ইচ্ছুক অনেক টাকা ইনকাম করবে তারা আরও হয়তো করতে চাইতে পারে, তা আমরা বলতে পারবো না। তা নিয়ে আমরা শুনছিলাম যারা আসলে সারা দিনভর এখানে অপেক্ষা করে, তারা তেল সংগ্রহ করার জন্য অপেক্ষা করছিলেন, তারা জানাচ্ছিলেন মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। অনেকে আশা করছেন যে এখন ভোগান্তি হয়তো কিছুটা কমবে, তবে আপনিও যেমনটা বলছিলেন যে মিশ্র প্রতিক্রিয়া কম বেশি। কেউ বলছেন যে এই দীর্ঘ সময় অপেক্ষা এখন আর করতে হবে না, কেউ বলছেন এর প্রভাব পড়বে দ্রব্যমূল্যে, কেউ বলছেন যে মজুদদাররা হয়তো সামনের দিনগুলোতে যখন বুঝতে পারছে যে সামনে আবারও হয়তো বাড়ার মতো অবস্থা তৈরি হলে তারা আবারও হয়তো মজুদ করে রেখে বাড়াবে। ধন্যবাদ সাইদুজ্জামান সাকিব, আপনি যুক্ত হয়েছেন, নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে। খাজা মঈনুদ্দিন, আপনি বলছিলেন আপনার সাথে আসলে এই একই রকমই আসলে প্রতিক্রিয়া আমরা নিজেরাও আলোচনা করছিলাম যে এই যে তেলের দাম বাড়ার ফলে এখন হচ্ছে দ্রব্যমূল্য এবং একই সাথে হচ্ছে সাধারণ মানুষ আরেকটা যে বিষয়টা বারবার বলছে যে ভোগান্তি থেকে তারা এখন হচ্ছে মুক্তি চায়। দীর্ঘ যে এই 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, যেহেতু এক অর্থে অন্তত পক্ষে এটা আসলে বলাই যায় যে সাধারণ মানুষ এটি মেনে নিচ্ছে, কারণ তাদের প্রয়োজনীয় হোক যেভাবে যে কারণেই হোক না কেন, কিন্তু ভোগান্তি থেকে মুক্তি চায়। ভোগান্তি কি কমবে আপনার কাছে মনে হয় এবার? ভোগান্তি কমবে কিনা আমি নিশ্চিত না, কিন্তু আমি একটা এই যে কমেন্টগুলো যারা করলেন, এটা দেখেন একটা অসাধারণ জিনিস খেয়াল করলাম, সোসাইটির অসাধারণ একটা কালচারাল চেঞ্জ হয়েছে। দেখেন মানুষ ব্লেম করার টনে কথা বলেনি। প্রথম ভদ্রলোক বললেন দাম বাড়ুক 20 টাকা অসুবিধা নেই, কিন্তু ভোগান্তিটা যেন না হয়, খুবই পরিমিত কথা। এটা হয়তো 10 বছর 20 বছর আগে আমরা এরকম অন্য রিয়াকশন মানুষের দেখতাম। তার মানে মানুষ কিন্তু খুব যৌক্তিক বিষয়টাই চায়, দাম বাড়ায় সে মাইন্ড করছে না। আরেকজন বললেন যে মজুদদারি হবে কিনা সেটা উনি জানেন না এবং উনি মেনে করছেন যাদের অনেক টাকা আছে তারা হয়তো স্টিল এটা করতে পারে। এবং মানুষ এই যে ভোগান্তি থেকে মুক্তি চায়, সবাই চায়, কিন্তু এর একটা অর্থ আছে। এই যে 10 ঘন্টা রইলো, 10 ঘন্টা তার ইনকাম নষ্ট হয়, তার অন্য কাজ করতে পারে। মানুষের সময় এখন আগের চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল হয়ে গেছে। ইচ্ছা করলে মানুষ 5 ঘন্টা 6 ঘন্টা বাইরে কাটিয়ে আসতে পারে না, তার ওই সময়টার দাম আছে। এই পরিবর্তনগুলো লক্ষণীয়। আর আপনি যে প্রশ্নটা করেছেন দ্রব্যমূল্যের, এটা ন্যাচারালি দ্রব্যমূল্যের দাম বাড়বে কয়েকটি কারণে। একটা হচ্ছে পরিবহন খরচ যেহেতু বাড়বে, শিপিং, ইন্টারন্যাশনাল শিপিং কস্ট বেড়েছে, ডোমেস্টিক্যালি গাড়ির ভাড়া বাড়বে। কিন্তু একটা এক্সপেকটেশন যেটাকে প্রত্যাশা থেকে বৃদ্ধি, সেটা অনেক বেশি হয়। ধরেন 15% বা 15% মতো বেড়েছে তেলের দাম, কিংবা সর্বোচ্চ 16, 17, 18% বেড়েছে, 20%ও বাড়ে নেই।
দ্রব্যমূল্য যখন বাড়বে বা গাড়ির ভাড়া যখন বাড়বে তখন কিন্তু এই রেশিওতে বাড়বে না, হয়তো এর চেয়ে বেশি বাড়িয়ে দেবে চট করে। সেটা একটু দুঃখজনক। এইখানে একটা যৌক্তিক পর্যায়ে রাখার ব্যাপারে সরকারের মনিটরিং খুব ইম্পর্টেন্ট থাকবে, অবশ্যই। যে যাতে কেউ পরিস্থিতির সুযোগ নিতে না পারে। মার্কেটিং চেইনটা ঠিক রাখা, বগুড়া থেকে সবজি যে ঢাকায় আসবে সেখানে রাস্তায় যেন কোনো ঝামেলা তৈরি না হয়, যাতে কেউ এক্সকিউজ তৈরি করতে না পারে। এবং এই খবরাখবরগুলো রাষ্ট্রের উদ্যোগে, সরকারের উদ্যোগে এবং গণমাধ্যমের উদ্যোগে তো অবশ্যই এই খবরগুলো দ্রুত মানুষকে জানিয়ে দেওয়া। আপনি খেয়াল করেছেন যে যখন বগুড়ায় ফুলকপির দাম কমে যায়, সে আগে হলেও অনেক বেশি ঠকতো, কিন্তু কারণ বাজারে যদি চাহিদা কিছুটা থাকে সে কিন্তু আগের মতো ঠকে না। অথবা নরসিংদীতে কোনো জিনিসের দাম কমে গেছে, ঢাকায় খুব দ্রুত কমে যায়, বিকজ খবরটা এসে যায়। এই খবরটা মানুষ পাওয়ার একটা লাভ আছে। সুতরাং এখানে সরকারের মনিটরিং, মিডিয়ার রেগুলার রিপোর্টিং, এগুলো যদি নিশ্চিত করা হয়, এবং গভর্নেন্স অফকোর্স, গভর্নেন্স একটা বড় ব্যাপার হবে সরকারের জন্য, কারণ নতুন সরকার ক্ষমতা এসেছে, সরকারও চাবে না যে তার দুর্নাম হোক। অবশ্যই। এই অবস্থায় আমরা আলোচনাটা জ্বালানির আলোচনাটা এখানে শেষ করতেছি। আপনি যেহেতু শেষ প্রসঙ্গটা তুলেছেন যে সরকারও চাবে না তার কোনো ধরনের আসলে বদনাম হোক বা কোনো ধরনের ঝামেলা সামনের দিনে তৈরি হোক, সেই বাস্তবতা আমরা জানি যে আজকে একটি প্রেস কনফারেন্স হয়েছে সরকারের 2 মাসের যে আসলে বলা যায় সময়সীমা, তারপর একটি বক্তব্য, সফলতা ব্যর্থতা, নানা রকম আলোচনা আসলে হচ্ছে। হয়তো এটি আজকে আরো বেশি আলোচনা হতো, জ্বালানি তেলের কারণে হয়তো কিছুটা এটি সাধারণ মানুষের হয়তো দৃষ্টিগোচর হয়ে গেছে। তারপরে হয়তো আলোচনা চলবে, কারণ রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করতে সবাই ভালোবাসে। প্রেসিডেন্ট আবু বকর মোল্লা, আপনার কাছে আসতে চাই। সরকারের 2 মাসের যেই মূল্যায়ন আপনার কাছ থেকে একটু শুনতে চাই। সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 10-এ কত নম্বর দেবেন? ধন্যবাদ। দেখুন, আমি মার্কিং এর দিকে যেতে চাই না। কারণটা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা এসেছে স্বাভাবিক কোনো প্রক্রিয়াতে নয়, এর জন্য বাংলাদেশের জনগণকে হেভি প্রাইস পে করতে হয়েছে। বিশাল একটি অভ্যুত্থান, জনগণের বিশাল আত্মত্যাগ, রক্ত জীবনের বিনিময়ে একটি নির্বাচন সংগঠিত হয়েছে, তার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়াতে ক্ষমতা হ্যান্ডওভার নয়। বিএনপি প্রথমে এসে যেই ড্যামেজটি করেছে, তারা গণভোটকে প্রত্যাখ্যান করেছে, গণভোটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের যে এই ট্রানজিশনটি, এটি বিএনপির একা অবদান নয়। বিএনপির অবদান ছিল, অবশ্যই আছে, বিএনপির কন্ট্রিবিউশন ছিল, সেটি স্বীকার করতেই হবে। সকলে মিলে বাংলাদেশে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। বিএনপি এসে প্রথম দিন সংসদ যেদিন বসলো, সেদিন ওনারা 2টো শপথ করার কথা ছিল, মানে সাংবিধানিক ফোরাম এবং মানে স্বাভাবিক যে পার্লামেন্ট মেম্বার হওয়ার যে শপথ। বিএনপি সে সাংবিধানিক ফোরামের শপথটি তারা নিলেন না। সেদিনই আমি এক চ্যানেলে বলেছিলাম যে এই বিএনপি বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের অভিযাত্রায় একটি কুড়াল তারা প্রয়োগ করলো। বাংলাদেশি বিরোধী দল আবার রাজপথে নেমে আসছে, রাজপথে যাচ্ছে। আজকে যে জ্বালানি তেলের সংকটটি আপনি বললেন, এটি একটি কারণ বাংলাদেশের জনগণের দুর্ভোগ পোহানোর জন্য। এটির আন্তর্জাতিক কারণ রয়েছে, যৌক্তিক কারণ রয়েছে, ম্যানেজমেন্টের দুর্বলতা রয়েছে। কিন্তু সরকার যে সংকটটি সৃষ্টি করেছে, এটি জ্বালানি তেলের চেয়ে বহুগুণ ক্ষতিকর একটি দুর্ভোগ সৃষ্টি করতে যাচ্ছে এবং জাতির ক্ষতির দিকে তারা ধাবিত হচ্ছে। বিরোধী দল যদি রাজপথে যায়, আবার যদি আন্দোলন সংগ্রাম শুরু হয়ে যায়, এর দায় কার হবে? এর দায়, আজকে যেহেতু আপনি আমাকে মূল্যায়ন করতে বলেছেন 2 মাসের, আমি মূল্যায়ন করতাম। বিএনপি ফ্যামিলি কার্ড দিয়েছে, তারেক জিয়া নির্বাচনের পূর্বে কথা বলেছে, সেই কথাটি তারা রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। তারেক রহমান সাহেবের আন্তরিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু সবচেয়ে যে বড় ক্ষতিকর কাজটি উনি করেছেন, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, আজকে বিরোধী দলকে ওনারা রাজপথে চলে যেতে বাধ্য করেছেন। ওনারা কর্মসূচি দিবেন, জনগণের দুর্ভোগ পোহাতে হবে। বাংলাদেশ আবার নতুন করে পুরনো জঞ্জাট, সংগ্রাম, রক্তপাতের দিকে হয়তো চলে যাবে।
এর দায় বিএনপির। আমি বিএনপিকে অনেক ক্রেডিট দিতাম, কিন্তু আমি ক্রেডিট দিতে পারছি না বলে আমি দুঃখিত। দেখুন, আজকে স্টার নিউজে আপনি যদি দেখেন, কারওয়ান বাজারে তারেক রহমান সাহেব এদেশে ছিলেন, আমি এই কারণে আরো ওনার কাছে প্রত্যাশা বেশি, মানে আমি যে দেশে থাকি। কারণ মানে স্টার নিউজ করেছে প্রতিদিন কোটি টাকার উপর চাঁদাবাজি হয়। আপনি বলুন, আমি বিএনপি কি কোনো মার্ক দিতে পারি? যে বিএনপি জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিয়েছে, জুলাই শহীদদের রক্তের প্রতি অসম্মান পোষণ করেছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আজকে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল। তারেক জি আজকে বাংলাদেশে যেতে পেরেছে, আজকে আমি 17 বছর পর বাংলাদেশে যেতে পারছি। আজকে সেই সুযোগটির পথে বাধা সৃষ্টি করছে বিএনপি। আমি তার বিএনপিকে মার্ক দিতে পারছি না, দিতাম, কিন্তু তারা দিতে পারছে না, কারণ তাদের প্রথম দিনই বাংলাদেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করার যে অভিপ্রায়, সেখানে আমি সন্দেহ করার যথেষ্ট কারণ দেখতে পাচ্ছি। এবং তারা আজকে জনগণ মানে সরকার এবং বিরোধী দল জনগণকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমি যেহেতু গণতন্ত্রের পথে কোনো নতুন করে ভালো কোনো পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না, ফ্যামিলি কার্ডের প্রত্যাশা পূরণ হওয়ার পরও আমি বিএনপিকে মার্ক দেব না। বিএনপি ভুল পথে পরিচালিত হচ্ছে। ধন্যবাদ। আমি যে লন্ডন থেকে বক্কার ভাই মনে হয় আবু বক্কর ভাই, উনি যে বক্তব্যটা দিলেন, আমি প্রথমে আমি তার উদ্দেশ্যে বলতে চাই, জুলাই সনদ কে মানল না বলেন? জাতি শুনছে ওনার কথা, আমার কথা, আমাদের কথাও। একমাত্র দল বিএনপি জুলাই চার্টারকে প্রথম স্বাক্ষর করেছে। আমাদের বিরোধী বন্ধুরা বলেছিল জামাত যে আমরা করব না, বুঝতে পেরে পরে করেছে। তাহলে জুলাই সনদকে প্রথম অসম্মান করলো আমাদের বিরোধী দল। এনসিপি কিন্তু আপনার নির্বাচনের পরে যায় জুলাই সনদে স্বাক্ষর করেছে, এবং বিএনপি জুলাই সনদের কোনটা মানেনি, জুলাই সনদের কোনটা মানেনি, জুলাই সনদের যা যা আছে সব কিছু একে একে মানা হচ্ছে এবং মানা হবে। উনি একটা কথা বলেছেন যে গণভোটকে নাকি আমরা ছুঁড়ে ফেলেছি। গণভোটের রায়কে তো বিএনপি মেনেছে এবং বিএনপি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। এখন এই গণভোটে 70% লোক ভোট দিচ্ছে কেন? যে টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করতেই হবে, তাই না? জুলাই আমি একটু মানে যেই গণভোটে ভোট দিয়েছেন এই চারটা বিষয় আমার পরে বলেন, তাহলে আপনি ডিস্ট্রাকশন করেন না আমার কথায়। এখন আমি বলছি গণভোটে মানুষ কেন গণভোট দিয়েছে, আমরা গণভোটের কেন আয়োজন করলাম? যে আমরা একে অপরকে বিশ্বাস করতাম না জুলাই সনদ বাস্তবায়ন করবো কি করবো না। জুলাই সনদ বাস্তবায়ন করতে উই আর বাউন্ড, দ্যাটস ওয়াই আমরা আমাদের যে কমিটমেন্ট, এর সাথে জনগণের উইলটাকে এক করলাম, তাই না? এখন হাউ টু ইমপ্লিমেন্ট, ইট ইজ নট রিটেন ইন, ইট ইজ নট দ্য রেফারেন্ডাম। হাউ টু ইমপ্লিমেন্ট ইট ইজ রিটেন ইন দ্য জুলাই চার্টার। জুলাই চার্টারে লেখা আছে কিভাবে গণভোট মানে কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। সংক্ষেপে বলতে গেলে 1 থেকে 47 পর্যন্ত যে দফাগুলো আছে সেগুলো আপনার সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে। 47-এর পরে যেগুলো আছে সেগুলো নির্বাহী আদেশে এবং আইন বিধি অধ্যাদেশ দ্বারা করতে হবে। এখন তাহলে গণভোট বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আমরা উই আর কমিটেড টু আপনার এস্টাবলিশড ইট। জামাত কি আপনার জনভোটের জুলাই সনদের যে লেখা আছে ডেপুটি স্পিকারটা আপনার বিরোধী দলকে নিতে হবে, ওনারা নিলেন না কেন? তো জুলাই সনদের পরে দ্বিতীয় অবজ্ঞা দেখলেন, প্রথমে সিগনেচার করলেন দেরি করে, দ্বিতীয়বার ডেপুটি স্পিকার নিলেন না। জুলাই সনদে লেখা আছে যে আপনাকে অন্তত নারীদেরকে 5% মনোনয়ন দিতে হবে। একটা নারী কিন্তু মনোনয়ন দিয়েছে, বিএনপি তো 9টা না 10টা দিয়েছে, আপনাকে একটাও দিয়েছেন। তো জুলাই সনদের প্রতি আপনাদের দরদটা কোথায়, কর্ডিলিটিটা কোথায়? এখন বলছে গণভোটকে নাকি আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। গণভোট অর্ডিনেন্সটা আমরা আইন আকারে আনিনি, কারণ গণভোটটা হয়ে গেছে, ওটা আর আইন আকারে আনার দরকার হচ্ছে না। ফার্দার যদি গণভোটের প্রয়োজন হয়, আমরা বিএনপি বলছে যে সেটাকে আমরা আবার বিল আকারে আনবো। যে 4টি যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এটা কি? আর একটা কথা বলছেন যে কি আমরা সংবিধানের সংস্কার পরিষদে কেন শপথ নিলাম না। জুলাই চার্টারে কোথাও যদি লেখা দেখাতে পারেন, জুলাই চার্টারে যে সংবিধান সংস্কার পরিষদ হবে, এটা আছে আদেশে,
আদেশ ইজ নট দি চার্টার। এই আদেশ নিয়ে অনেক বক্তব্য আছে। প্রেসিডেন্ট যে আদেশ দিচ্ছে সেখানে সে বলছে যে সংবিধান সংশোধন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার। আলী রিয়াজ সাহেবের বাক্যের আপনার ছলচাতুর দেখেন, সংবিধান সংস্কার উইদিন ব্র্যাকেট সংবিধান সংশোধন আদেশ বাস্তবায়ন। সংস্কার মানে কি? এগ্রিগেশনস অফ মেনি অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড রিফরমেশন। আপনি প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টস মানে তো রিফরমেশন, তাই না? আপনি আলাদা করে বা সংস্কার পরিষদ, এটা তো আপনি একটা আদেশে বলছেন। আমরা এটা নিয়ে চ্যালেঞ্জ করেছি। এবং দেখেন যে জুলাই সনদে আদেশের সাথে পার্থক্য রাখা, জুলাই সনদে আমাদের কিছু নোট অফ ডিসেনশন ছিল, জামাত ইসলামের ছিল, এনসিপির ছিল, সব দলেরই ছিল কিছু নোট অফ ডিসেনশন। কিন্তু জুলাই আদেশে দেওয়ার পরে যে জুলাই সনদটা দেওয়া হলো রিটেন, মানে আমরা যে সনদে স্বাক্ষর করেছিলাম সেটাকে তারা একটা প্রতারণার করলো, কি ওই ডিসেনশনগুলো বাদ দিয়ে দিল। এবং কার সাথে আলোচনা করে বাদ দিল? ঐক্যমত কমিশন, কনসেনসাস কমিশন কার সাথে আলোচনা করে বাদ দিয়েছিল এই যে ডিসেনশনগুলো? এবং আদেশটা যে দিয়েছিল এটা কার সাথে আলোচনা করে দিয়েছিল? এটাও তো আদেশটা দিয়ে দিলেন যে গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এইটা। তা আমরা তো বলছি যে ভাই জুলাই সনদের কোনটা মানিনি? বরং আমি 3টা উদাহরণ, জামাত 3টাই মানিনি। আমরা জুলাই সনদে যা লেখা আছে একটা দাড়ি কমা সেমিক্লোন আপনি দেখেন কোনটা বিএনপি মানছে না। এখন অধ্যাদেশ 133টা অধ্যাদেশ আপনার এই ডক্টর ইউনূস সরকার দিয়ে গেছে। তার মধ্যে আমরা দেখেন কত স্পষ্টভাবে বলছি যে 98টি আপনার আমরা বাস্তবায়ন সবাই মিলে করেছি। আমাদের একটা কমিটি করা হয়েছে, বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা কমিটি করা হয়েছে। বিরোধী দলের উচিত ছিল এনসিপিকে ওই কমিটিতে জায়গা দেওয়া, কিন্তু দেয়নি। দেখেন আমরা ভাগে পেয়েছি 7টি, ওরা পেয়েছে 4টি জামাত নিয়েছে। ওই যে বিশেষ কমিটি, সেই বিশেষ কমিটিতে চুলচেরা বিশ্লেষণের পরে দেখা গেছে যে 16টি আমরা আইন আকারে আনিনি, এটার কিছু আইনি লুফলস আছে। এই লুফলসগুলো যদি সুন্দর না করা হয় তাহলে সামনে বড় রকমের সমস্যা হতে পারে। গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, আর একটা বিচার বিভাগের স্বাধীন বিচারালয়, সচিবালয় এবং বিচারপতি নিয়োগ। এইটার আমি একটা উদাহরণ দিতে পারি। দেখেন বিচারপতি নিয়োগে এই কনসেনসাস কমিটি বলছে যে প্রধান বিচারপতি থাকবেন না, প্রেসিডেন্ট থাকবেন না। এটা হতে পারে? আপনি বলেন, বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতিও থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না। অর্থাৎ আমাদের যে বিশেষ কমিটি তারা কিন্তু এটা ঐক্যবদ্ধ হয়েছে যে আসলে এটা ঠিক হয়নি। তারপরে সংবিধানের সচিবালয়, যে বিচারপতি সচিবালয়, ওইখানে আপনি পত্রিকার রিপোর্টগুলো পড়েন না যে কিভাবে ফ্যাসিবাদের ভূতটা এখনো বসে আছে। ওই নিয়মে কি আপনি সচিবালয় করতে পারেন? সেই সচিবালয়টাকে আপনাকে নতুন আইন করতে হবে না, তাই না? আবার যে আপনার গুম হওয়া ব্যক্তিকে ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি একটা অবজারভেশন দিতে পারি যে একজন লোক গুম হয়ে গেল, এটা নাকি ফৌজদারি মামলা হবে। আমরা বলছি আইসিটি মামলা হবে, এবং এই মামলা নাকি তদন্ত করবে মানবাধিকার কমিশন। মানবাধিকার মানে ডু দে হ্যাভ দ্যাট টাইপ অফ ওয়ার্কফোর্স যে একজন গুম হয়ে গেল তাকে ইনভেস্টিগেট করে মানবাধিকার কমিশন। উনি কীভাবে ইনভেস্টিগেট করুন? সেই ওয়ার্কফোর্স আছে বলেন আপনি? উনি 2-3 মাস গ্রহণের পরে বলবে যে এই লোকটাকে একটা ফৌজদারি মামলা দেওয়া যেতে পারে। আমরা এবং আমাদের যে বিশেষ কমিটি তারা বলছেন না, এটা অবশ্যই একটা ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা স্ট্রং পানিশমেন্টের জন্য এটা আইসিটি একটা মামলা হতে পারে, এবং সেটা আমাদের বর্তমান যে আইসিটি অ্যাক্ট আছে সে অনুযায়ী আমাদের ল এনফোর্সিং এজেন্সি ইনভেস্টিগেশন করতে পারে। এরকম আরও আলোচনা হবে। এই অধ্যাদেশগুলো কিন্তু আমরা বাদ দিইনি, এই অধ্যাদেশগুলো আবার আপনার বিল আকারে তুলবো। এটা স্যাটিসফাইড ইস্যু। সুতরাং আপনি যে বললেন যে বিএনপি প্রথম দিনেই বেইমানি করছে, কথাটা ঠিক না। প্রথম দিনে বেইমানি করছে জামাত ইসলামী। আপনি কেন ওই যে জুলাই সনদ স্বাক্ষর করতে চাননি কেন? জনগণের জুলাই সনদ যদি আমাদের ম্যাগনা কার্টা বা যদি পিপলস উইল হয় তাহলে আপনি সিগনেচার করতে চাইলেন না কেন? আপনি কেন ডেপুটি স্পিকার নেননি? আপনি কেন নারীদেরকে মনোনয়ন দেননি? আপনি কেন জুলাই আদেশে জুলাই সনদে লেখা আছে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা না মানে বলছেন যে গণভোটে নাকি লেখা আছে কিভাবে ইমপ্লিমেন্ট? আরে ভাই, গণভোটটা হয়েছে না আকারে যে আপনি ইমপ্লিমেন্ট করবেন কি করবেন না। আমরা করব। আমরা ক্যাম্পেইন করেছি গণভোটের জন্য, 70% ভোট পেয়েছি। ইভেন
আমরা কিন্তু আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এটাও বাস্তবায়ন করতে আমরা বাধ্য, কারণ আমরা 52% জনগণ থেকে ভোট পেয়েছি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো দেখিয়ে। সুতরাং জুলাই সনদের সাথে যদি কেউ চরম বেইমানি করে থাকে সেটা জামাত ইসলাম করেছে। আমরা এটার উত্তর নিশ্চয়ই নিব। খাজা মঈনুদ্দিন, আপনার কাছ থেকে ছোট করে একটা মন্তব্য নিয়ে বিরতি নিব, তারপর আবারও এই আলোচনা চলতে থাকে। মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগের জায়গায় বারবারই কোথায় না কোথাও মনে হচ্ছে যে কেউ কারো কথাটা আসলে ঠিকমতো মেনে নিচ্ছেন না? আমি তো মানে সাংবাদিক এবং অ্যানালিস্ট, আমার বক্তব্য ওনাদের রাজনৈতিক বিভেদের থেকে একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে যে আমরা যে যাত্রাটা শুরু এক্সপেক্ট করেছিলাম রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেই যাত্রাটা আনফর্চুনেটলি হয়নি। কারণ হচ্ছে যে জুলাই অগস্টের যে রেভলিউশনে শেখ হাসিনার বিদায় হলো, ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিদায় হলো, তখন ঐতিহাসিক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, এবং ভিন্ন মত, নানা বিতর্ক সত্ত্বেও ঐকমত্য কমিশন, রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছেছিলেন সেটা একটা অসাধারণ ব্যাপার। লিমিটেশন ছিল, তারপরে আমি বলবো অসাধারণ ব্যাপার। একটা ভালো নির্বাচন হয়ে গেছে, সেটাও খুব অসাধারণ ব্যাপার, একটা ভালো যাত্রা শুরু। কিন্তু ডে ওয়ানে এই বিভেদটা তৈরি হওয়া ঠিক হয়নি। এটা দুটো সমস্যা আছে। আমরা সংসদে যেটা দেখতে চাই নাগরিক হিসেবে সেটা হচ্ছে কোয়ালিটি ডিবেট, আইডিয়ার খেলা। এটা হবে না যে মিস্টার আজিজুল বারী হেলালকে আমি একটা খোঁচা মেরে বললাম, ওনাকে আন্ডারমাইন করে বললাম, এটা পুরনো কালচার, ওইটা তো আমরা ফেরত যেতে চাই না। এই দুজনের মধ্যে আমি কোয়ালিটি ডিবেট দেখতে চাই, আইডিয়ায় কে ভালো করলো সেটা দেখতে চাই। কথার মধ্যে আস্তে করে খোঁচা মেরে বললাম উনি বেঈমান, উনি নাফরমান, এটা ন্যাশনালকে না সার্ভ করে না। এটা শুধু একটা রাজনৈতিক পরিবেশ মানে কলুষিত করে, এবং একই সাথে কারণ ওনাকে যদি আমি বলি ওনার কিন্তু মনে কষ্ট লাগবে, এবং এটার একটা কনসিকুয়েন্স আছে। রাজনীতি হোক যাই হোক এটার কনসিকুয়েন্স আছে। এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের সাথে অন্যদের সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম কারণ ছিল আওয়ামী লীগ মানুষকে সম্মান দিয়ে কথা বলতো না, সেটা একটা বড় সমস্যা। তো আমরা আশা করি যে, এবং তখন সরকারি দল বিরোধী দলের যেটা সমস্যা, সরকারি দল বিভেদটা তৈরি হওয়ার দুটো কনসিকুয়েন্স হয়। বিরোধী দল সাইড থেকে ওনারা হয়তো যেসব ইস্যু নিয়ে আন্দোলন বা সংগ্রাম বা পার্লামেন্টে ডিবেট করতেন, ওনাদের ডিবেটের ধরনটা পাল্টে গেল। সরকারি দলের কাছ থেকে বিভেদ তৈরি হওয়ার পর সরকারি দল কিন্তু ওনাদেরকে দেওয়ানিক ইস্যু ধরাই দিল। উনি সংসদের ভেতরে বাইরে ওই ইস্যুগুলো নিয়ে ওনারা মুভ করার কোনো সুযোগ পাবেন। এই জিনিসটার কোনো প্রয়োজন ছিল না, কারণ হলো এখন রিফর্মটা আগে নেওয়ার সময় ছিল, এবং বাংলাদেশে উন্নয়নের অসংখ্য ক্রাইসিস তৈরি হয়েছে গত 15 বছরে। এই যে একটু আগে যে বিষয়গুলো আলোচনা করলাম, ব্যাংকিং সেক্টর ধস নেমেছে, এখানে তরুণদের জন্য চাকরির ব্যবস্থা নেই, এখানে ইনভেস্টমেন্টের খুবই খারাপ অবস্থা। এইগুলো অ্যাড্রেস করা অনেক গুরুত্বপূর্ণ। যেসব ডিবেট আমরা করছি রাজনীতি নিয়ে, এইগুলো রিফর্ম হওয়ার জরুরি, কোনো সন্দেহ নাই। ওই ডিবেট, ঠুনকো ডিবেটের চেয়ে বড় ব্যাপার হচ্ছে জাতির কল্যাণ সাধন অধিক গুরুত্বপূর্ণ। তরুণদের চাকরি, তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ, ভালো শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে বিবিসি এর মধ্যে একটি সংবাদও করেছে যে এই সরকারের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি, এবং সেখানে এই যে কর্মসংস্থান যে নেই এবং বেকারত্ব সংখ্যাটা যে দিনকে দিন বাড়ছে, এটা কিভাবে সামাল দেবে এই সরকার, সেই বিষয় নিয়েও তারা এক ধরনের অ্যানালাইসিস করেছে। আমরা আলোচনা করতে থাকবো এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি নিশ্চয়ই এর মধ্যে আমাদের আরেকজন অতিথি আবু আজিজুল বারী হেলালের বক্তব্য শুনেছেন। আপনি কি আশ্বস্ত হতে পেরেছেন, বা আপনি কতটুকু তার বক্তব্যে যুক্তি খণ্ডন করবেন কিনা? ধন্যবাদ। দেখুন, আমি জানি না হেলাল ভাইয়ের কাছে মানে গণভোটের যে 4টা বিষয় উপর জনগণ ভোট দিয়েছে এটি ওনার সামনে আছে কিনা। যদি থাকতেন, অথবা ওনার যদি মনে থাকে, উনি কিন্তু এইভাবে বলতেন না। সেখানে কিন্তু যে 30টা বিষয়ে জুলাই সনদের একমত হয়েছে জনগণ, মানে সরকার, বিরোধী দল, সকল দলগুলো, সেখানে ঐক্যমত্য পোষণ করে যেগুলো একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের কথা রয়েছে। সেখানে কিন্তু 4টি বিষয়ের উপর জনগণ মানে গণভোট দিয়েছে, আর যেটি তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে তারা দলীয়ভাবে পালন করতে পারবে সেটি সেখানে আছে। এখন হেলাল ভাই যদি সেটি ভুলে থাকেন, সেখানে কেয়ারটেকার সরকার সিস্টেম রয়েছে, এই ব্যাপারগুলোর প্রতি 4টা বিষয় হা না, এবং 30টা বিষয় যেগুলো ঐক্যমত হয়েছে, ইরেসপেক্টিভ অফ ইউর পলিটিক্যাল ওপিনিয়ন, আপনি সেগুলো পালন করতে বাধ্য। জনগণ সেই 4টা বিষয়ে ভোট দিয়েছে, তা আপনি অ্যাজ ইট ইজ আপনি সেটি করলেন না কেন? আপনি কেন নিজের রাজনীতি আজকে নিয়ে আসছেন, নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, আর নিজের মতো করে কথার ফুলঝুরি ছড়াচ্ছেন কেন? আপনি কেন বলছেন আমরা জুলাই সনদের প্রতি আন্তরিক? এই কথা তো আমরা শুনে আসছি, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলছে, সকলে পার্লামেন্টে বলছে। তো আপনারা গণভোটের রায়ের আলোকে
যেগুলোতে একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করছেন না কেন? আপনাদের তো নিজের মতো করে, আপনি যে ডেপুটি স্পিকারের কথাটা বললেন সেটা কি জুলাই সনদের আকারে করছেন? আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আইজুল বারী হেলালকে এবং সকলকে জাতির উদ্দেশ্যে প্রশ্ন করছি, জামাতকে ডেপুটি স্পিকারের যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটি কি জুলাই সনদের আকারের মানে যেভাবে বলা হয়েছে সেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, নাকি তাদের 31 দফার ভিত্তিতে করা হচ্ছে? আমরা আপনার 31 দফার ভিত্তিতে মানে অনুদান তো আমরা নেব না, আমরা নেব জনগণ রক্ত দিয়ে জুলাই সনদের ভিত্তিতে। আপনি সকল কিছু যখন বাস্তবায়ন করবেন তখন আমরা সেটা নেব, তখন আমরা সেটা বাস্তবায়ন করব। কিন্তু আপনি অনুদান দিবেন, আপনি 31 দফার আলোকে আপনি সেটা নিয়ে রাজনীতি করবেন, সেটি তো আমরা মেনে নেব না। দেখুন, আপনি আসেন, আমি যে কথাটি বলছিলাম যে কাউরান বাজারে প্রতিদিন কোটি টাকার উপর চাঁদাবাজি হয়, আপনি সেটি বন্ধ করার বিএনপির তরফ থেকে কার্যকর কোনো ভূমিকা রয়েছে? আমি আপনাকে এবং দর্শকদেরকে বলবো স্টার নিউজের মানে প্রতিবেদনটি দেখতে আজকের, যে ওনারা যে দেখা যাচ্ছেন এটার সাথে কিভাবে এবং কারা প্রতিদিন কোটি টাকার উপর চাঁদাবাজির বাণিজ্যের সাথে যুক্ত, কারা একজন মানবহিতৈষী ডাক্তারের চেম্বারে যুবদলের পরিচয়ে চাঁদাবাজি করতে ব্যস্ত। তারা সেগুলো বন্ধ না করে আজকে বলছেন টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী রয়েছেন। সেখানে থাকতে পারলে তো আমরা গর্বিত, উনি থাকুক, বাংলাদেশের মান সম্মান ওনার কারণে বয়ে আসুক, উনি বই নিয়ে আসুক, সেটি আমরা প্রত্যাশা করি, উনি আমাদের সম্মানিত ব্যক্তি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি কিন্তু প্রথম দিনে যে কাজটি করলেন জনাব তারেক রহমান সাহেব, যে উনি এবং ওনার দল সত্যিকার অর্থে মুখের ফুলঝুরি ছাড়া ওনারা জুলাই সনদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বাংলাদেশের 70% জনগণ যেই বিষয়গুলোর উপর, প্রধান 4টা বিষয়ের উপর ভিত্তি করে তারা গণভোটে ভোট দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন এবং সর্বোপরি মানে দলবাজি করছেন সকল জায়গায়, তাদের দলের লোকজনদেরকে অ্যাপয়েন্ট করছেন এবং ব্যাংকিং সেক্টরে অরাজকতা সৃষ্টি করছেন এবং ওনারা চাঁদাবাজি বন্ধ করছেন না এবং দিনকে দিন বাড়ছে। এই যে অভিযোগগুলো জামাতের পক্ষ আমি থেকে একটু তাহলে বলি যে ভাই যদি দেখে যে জুলাই সনদের 23 নম্বর অনুচ্ছেদ আপনি পড়েন 23, সেখানে বলা হচ্ছে যে বিরোধী দল থেকে আপনার ডেপুটি স্পিকার দিতে হবে, এটা 31 দফা না। আপনি দেখুন জুলাই সনদগুলো দেখুন যে আমি ভুল তথ্য দিলাম কিনা, 23 নম্বর অনুচ্ছেদে বলছি। এবার আসুন গণভোটে। গণভোটে কি বলা হচ্ছে? 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। একটা হলো আপনার যে জানো এটা তত্ত্বাবধায়ক সরকার, একটা হলো যে বাইক্যামেরাল পার্লামেন্ট, আর একটা হলো এই যে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন 30টি। এইখানেই যত ঝামেলা। এটা একটা মানে আমি এই যে একটা ওই যে কি যেন বলে যেটা একটা এনিগমা, একটা ফ্যালাসি এর ভিতরে, একটা মানে এটা রহস্যের একটা মিস্ট্রি এই 3 নম্বর অনুচ্ছেদটা। আর একটা হলো অন্যান্য সংস্কার। এই 4টা প্রশ্ন দেওয়া হয়েছে সবার কাছে। সুপারফিশিয়াল বিষয় একটা, আপনি 1 নম্বর আর 2 নম্বর মানেন তো 3 আর 4 মানেন না, আপনি হা দিবেন না দিবেন। কিন্তু যেহেতু গণভোটটা প্রয়োজন ছিল তখন, এবং গণভোট কিন্তু আবারও করতে হবে। আপনি দেখেন এই যে আমাদের জুলাই সনদ অনুযায়ী যদি আমরা কোনো সংস্কার করি যেটা মৌলিক সংবিধানের মৌলিকতার সাথে যদি সাংঘর্ষিক হয়, আপনাকে আমার ধারণা, আমার জ্ঞানে বলে আপনাকে আবারও গণভোট করতে হবে। সে যাই হোক, সুতরাং গণভোটে যে 4টা পয়েন্ট দিয়েছে, এই 4টা পয়েন্টে আমরা যে প্রথমে এই যে তত্ত্বাবধায়ক সরকার আমরা তো মানি, দ্বিকক্ষ বিশিষ্ট আমরা তো প্রস্তাবই দিয়েছি, তাই না? আর 2টো প্রশ্ন হলো যে 30টি গুরুত্বপূর্ণ সংস্কার। কি 30টি? সেই 30টি কি? কোন 30টি? 84-টির মধ্যে এরকম একটু ধোঁয়াশা আছে, মানে এক ধরনের হেয়ালি, এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে গণভোটে। কিন্তু গণভোটটা মূল স্পিরিট হলো যে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। সে জুলাই চার্টারকে আপনি মানছেন না, আপনি আসেন এই আদেশ দিয়ে, যে আদেশটা আলী রিয়াজ সাহেব একা তার কনসেনসাস কমিটিকে নিয়ে, আমার মনে হয় জামাতের সাথেও আলোচনা করিনি, আমার ধারণা এনসিপির সাথেও করেনি, আমাদের সাথে তো করেইনি এই আদেশটা নিয়ে। সমস্যাটা এইখানে আলী রিয়াজ সাহেব এই ফুটনোটটা দিয়ে রেখেছেন যে একটা আদেশ জারি করেছেন যেখানে সংস্কার পরিষদের কথা রয়েছে। উনি বারবার বলছেন যে আমরা শপথ নিইনি, জুলাই সনদে কোথাও দেখাতে পারবেন না
যে বলছে ডেপুটি স্পিকার জুলাই সনদে নেই। আমি 23 নম্বর অনুচ্ছেদ পড়েন, আমার সামনে তো থাকে। না, জুলাই সনদে আছে তো আমি বলছি, জুলাই সনদে আছে নাই তা আমি বলিনি, আজকে আমি বলছি যে আপনাদের প্রস্তাবনার আলোকে আমরা নেব না, আমরা জুলাই সনদের আলোকে নেব। জুলাই সনদে লেখা রয়েছে কি আপনি দেখেন ডেপুটি স্পিকারটা আপনাকে নিতে হবে। আমরা তো নেব, সেটা আমরা বলছি, নিলেন না তো, আমরা তো জুলাই সনদ মানছি নিলেন না তো, ডেপুটি স্পিকার নিলেন না তো, তার জন্য মানলেনটা কই? আপনি কই মানলেনটা কই? আপনি যদি নিতেন তাহলে আপনার কোঅর্ডিনেটে দেখা দিত। আর আমরা তো জুলাই সনদে মানিনি, এমন একটা অধ্যায় দেখান। আমরা জুলাই সনদে মানিনি। আপনি নেননি, ওই আর্গুমেন্টের কোরিলেশনটা কোথায়? বিএনপি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে শপথ নেয়নি, তার পাল্টা হিসেবে এটা নেননি, নাকি অন্য কোনো আর্গুমেন্টে? দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে ডেপুটি স্পিকার শুধু নয়, পুরো জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদে লেখা রয়েছে কিভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হবে, আপনার অ্যামেন্ডমেন্টস করতে হবে কতগুলো সংবিধানের কিছু ধারা উপধারাকে, আর করতে হবে কিছু নির্বাহী আদেশ, আর কিছু আসলে সেটি আমিও জানতে চাই, যেটি হচ্ছে আপনারা বারবারই বলছেন যে বিএনপি যেহেতু সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, আপনারা কি সেটার প্রেক্ষিতে এই জুলাই সনদের আপনারা যেটা বলছেন জুলাই সনদের শপথ নেওয়ার কথা তো লেখা নেই। আপনি লেখা দেখান তো, জুলাই সনদে লেখা আছে কিনা দেখান। রাজনৈতিক ব্যবস্থা হিসেবে সেটা করেছেন কিনা আমাদের জানার বিষয়। না, আমাদের বক্তব্য হচ্ছে যে শুধু ডেপুটি স্পিকার নয়, জুলাই সনদ এবং গণভোটের আলোকে পুরো মানে প্রক্রিয়াটি বাস্তবায়িত হতে হবে। হোল প্যাকেজ আপনি মিন করছেন, হোল প্যাকেজ। হ্যাঁ, আমরা এজ এ হোল ফুল প্যাকেজ বাস্তবায়িত হলে সেই ডেপুটি স্পিকার অথবা অন্য যা কিছু হয়, সরকার বিরোধী দল যা আপনার গণভোটেও কিন্তু ডেপুটি স্পিকার ওনাদের নিতে হবে, তাও লেখা আছে। গণভোটের একটা অধ্যায়ে লেখা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। সেটা আপনি মানলেন না তো। এটা গণভোটের 4টা পয়েন্ট, একটা পয়েন্ট আমি দেখলাম 3 নম্বর পয়েন্টে যে 30টা গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে এটা রয়েছে। কিন্তু আপনি বলুন যে বিএনপি জুলাই সনদের কোন অংশটা মানেনি, আপনি একটা অংশ দেখান। জুলাই সনদের আলোকে জুলাই সনদের কোনটা বিএনপি মানেনি আপনি শুধু বলেন যে জুলাই সনদের কোন 84টার মধ্যে কোনটা বিএনপি মানেনি, একটা উদাহরণ দেন আপনি। আমরা তো ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি একটা উদাহরণ দেখেন যে 84টা পয়েন্টে কোনটা মানেনি, একটা দেখান। আপনারা কোনো কিছুই মানেননি, আপনারা কোনো কিছুই মানেননি। আমি কি করে বলবো ভাই? আমি তো বলেন কোনটা মানেননি বলেন না ভাই। আমি বলছি আপনারা কিভাবে মেনেছেন। আপনারা কি গুম অধ্যাদেশ মেনেছেন? আপনারা মানেন নাই, আপনারা নতুন করে ব্যাখ্যা দিতে যাচ্ছেন। গুম অধ্যাদেশ আর জুলাই সনদ কি এক? অধ্যাদেশ আর সনদ কি এক হলো? আপনি জুলাই সনদে যেগুলো ঐকমত্যের ভিত্তিতে যে 30টা আমরা একমত হয়েছি, হ্যাঁ সেটা তো মানা হচ্ছে তো, সেটা তো মানা হচ্ছে তো। আপনি অধ্যাদেশ আর সনদ তো এক জিনিস হচ্ছে না। আপনার অধ্যাদেশটা কি? অধ্যাদেশটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করছে, এটা সেটা সনদের সম্পর্কটা কই আসলো? ভোট দিয়েছে যে 30টার ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি, সেটি বাস্তবায়ন করতে হবে। সেটি আপনারা বাস্তবায়ন করতে যাচ্ছেন নাকি নতুন করে আপনারা অপব্যাখ্যা দিচ্ছেন? না, জুলাই সনদে অধ্যাদেশ বাস্তবায়ন করবেন না, আপনারা নতুন করে নিজেদের ব্যাখ্যা দিচ্ছেন কেন? না, অধ্যাদেশ আর জুলাই সনদ কি এক জিনিস হলো? অধ্যাদেশ তো প্রেসিডেন্ট 133টা দিয়েছে। আমরা যে দেখুন, বিএনপি জামাত সকল দল যে হাজার হাজার ঘন্টা ব্যয় করলো নির্বাচনের পূর্বে, সেই মানে এই ঘন্টা সময়ের ব্যয়ের দাম কোথায়? জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে দিচ্ছেন ভাই, জুলাই সনদের এখন এসে ব্যাখ্যা দিচ্ছেন কেন? না, কোনো ব্যাখ্যা দিচ্ছি না। জুলাই সনদের 84টা পয়েন্ট আমরা হুবহু মানছি, বরঞ্চ আমরা বলছি যে আপনারা মানছেন না। অধ্যাদেশের কথা যেটা বলছেন যে অর্ডিন্যান্স, গুম অধ্যাদেশ, আপনার হিউম্যান রাইটস কমিশন, এই অধ্যাদেশের সাথে জুলাই সনদের সম্পর্কটা কি আসলো? অর্ডিন্যান্স তো প্রেসিডেন্ট জারি করেছে, আর জুলাই সনদ তো কনসেনসাস কমিটি, মানে আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটা হলো জুলাই সনদ, মূল যে চেতনা। এইটাকে আপনি যখন আপনি কমপ্লেসেন্সি যাচ্ছেন না, তখনই আপনি নিচ্ছেন একবার অর্ডিন্যান্স, একবার আনছেন আদেশ। আমি সেটা বলছি, দেখেন জুলাই সনদের আমরা মানিনি এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন। আমরা এই জুলাই সনদের ব্যাপারে সবচেয়ে বেশি আন্তরিক বিধায় কিন্তু আমরা সবার আগে সিগনেচার করেছিলাম সবার সামনে। আপনারা কিন্তু করতে চেয়েছিলেন না, আপনারা পরে করেছেন।
এই জন্য আপনাকে ধন্যবাদ দিই যে জুলাই সনদ আলটিমেটলি আপনার করেছেন। আমরা আসলে এই আলোচনা শেষ করতে চাই এই মুহূর্তে, কারণ রাজনৈতিক আলোচনা আসলে সামনের দিনগুলোতে চলতে থাকবে। তবে দিন শেষে আমরা আসলে সাধারণ মানুষ হিসেবে চাই রাজনৈতিক আলোচনা আসলে সংসদেই মীমাংসিত হোক, সেটা যেন রাজপথে না আসে, কারণ সেটার একটি বিশাল বড় প্রভাব আসলে জনজীবনে পড়ে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, যুক্ত হয়েছেন। আগামীতে আবারও কথা হবে। দর্শক, বিরতির সময় হয়ে গেল। বিরতির পর আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। অবশ্যই সেটি হরমুজ প্রণালীর ইরান যুদ্ধের, সেটি নিয়ে নিশ্চয় আলোচনা হবে। খাজা মাইনুদ্দিন, আপনার কাছেই আসতে চাই। সেটি হচ্ছে যে এক দফা আমরা আলোচনা দেখেছি ইসলামাবাদে মার্কিন এবং একই সাথে ইরানের প্রতিনিধিরা, এবং সেই আলোচনা আসলে এক অর্থে ব্যর্থই হয়েছে। দ্বিতীয়বারের মতো তারা আলোচনা শুরু করতে যাচ্ছে, এবং সেটা আগামীকাল সোমবার। আপনার কাছে কি মনে হয় যে সেখানে কি কোনো ধরনের আসলে শেষ পর্যন্ত কোনো ফয়সলা হবে এই যুদ্ধ নিয়ে? দেখুন, যুদ্ধের বিষয়ে যখন আলোচনা হয়, নেগোসিয়েশন টেবিলটা যুদ্ধ শেষ হওয়ার জন্য কাজে লাগে। সারা পৃথিবীতে এক্সাম্পল এটা। অনেক সময় আলোচনাটা যুদ্ধ চালানোর জন্য হয়, যে যুদ্ধবিরতির সময় আলোচনা হয়, আবার যুদ্ধ শুরু হয়, এই প্রক্রিয়া চলে। সাধারণত আমেরিকা রিসেন্ট টাইমসের যেসব এক্সাম্পল দেখা গেছে, আলোচনার টেবিলে আছে এমন সময় সে বম্বিং করে অথবা চাপটা অব্যাহত রাখে। ভিয়েতনাম যুদ্ধে আমরা দেখেছি, একদিকে হেনরি কিসিঞ্জার এবং লি ডুক থু, ভিয়েতনামের অস্ত্র আলোচক, উনি আলোচনা করছেন, ওইদিকে আমেরিকা বম্বিং করছে চাপটা অব্যাহত রাখার জন্য। একই কায়দা হতে ইরানে আমেরিকা করতে চেয়েছে, যে একদিকে থ্রেট রাখা, আরেকদিকে নেগোসিয়েশনে বসা। কিন্তু এই নেগোসিয়েশনটা তো, আমি প্রথম পাকিস্তানের যে নেগোসিয়েশনটা হলো, এটা আমি ফেইলিওর বলবো না, এই কারণে দিস নেগোসিয়েশন লিডস টু ফার্দার নেগোসিয়েশন। এবং এখানে খুব সম্ভবত CNN লিখেছে বা কোনো আমেরিকান পত্রিকা লিখেছে যে ওই জেডি ভ্যান্স, ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট, তাকে দুইটা বড় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। উনি লিখেছেন যে হি ফলস ফ্ল্যাট দুটোতেই। তার মানে জেডি ভ্যান্সের যে পারফরমেন্স, তাতে আমেরিকান মিডিয়া খুব পজিটিভলি দেখেনি, তাকে একটা বড় সুযোগ পেয়েছিল। এবং খেয়াল করেন, যুদ্ধ শেষ করার ব্যাপারে ট্রাম্প কতটা অস্থির হয়েছে। ইসলামাবাদে আলোচনার সময় ট্রাম্প 10 বার ফোন করেছে ভ্যান্সকে। মানে এটা তো আনপ্রেসিডেন্টেড। একজন রাষ্ট্রনায়ক সাধারণত চুপচাপ থাকে, আলোচনা থাকলে সে কোয়াইটলি বিহাইন্ড দ্য সিন মেনটেন করে, কিন্তু সে 10 বার ফোন করে তার অস্থিরতাটা বুঝিয়ে দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, অন দ্য আদার হ্যান্ড সে তো ব্যবসায়ী মানুষ, ইগোসেন্ট্রিক মানুষ, সে সবসময় জিততে চায়, এবং ওই যে জিততে চাওয়ার যে টেন্ডেন্সি, ওইটার জন্য সমানে সে মিথ্যা কথা বলতে থাকে, এবং সে কাল্পনিক কথা বলতে থাকে। আজকে ইরান জিতে গেছি, তার যে ইউরেনিয়াম সেটা আমেরিকানরা নিয়ন্ত্রণ করবে, কখনো বলছে হরমুজ প্রণালী আমরা এবং ইরান মিলে নিয়োগ করবো, কখনো বলছে ইরানের নেতৃত্বে আমি নিয়োগ করবো। মানে উনি তো মানে HR ম্যানেজার অফ দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে HR ম্যানেজার, যে ঠিক করবে যে ইরানের প্রেসিডেন্টকে হায়ার করা হবে, উনি HR ম্যানেজার হিসেবে, সেরকম একটা অ্যাটিটিউড। তো এটা হচ্ছে একটা রেকলেস ক্যারেক্টার হলে যা করা যায়। মানে বিশ্ববাসী এবং আমেরিকার সম্ভবত একটা দুর্ভাগ্য যে এরকম একটা বিকারগ্রস্ত মানুষ আমেরিকার প্রেসিডেন্ট, যে কারণে সারা বিশ্বকে পে করতে হচ্ছে। এবং একই সাথে নিশ্চয়ই আপনিও লক্ষ্য করছেন যে আমেরিকার যেসব মিত্র দেশগুলো রয়েছে, তারা এবার কিন্তু এই যুদ্ধে তাদের সাথে নেই। সেকেন্ড ওয়ার্ল্ডের পরে এই প্রথম আমেরিকান মিত্ররা আমেরিকার সাথে থাকেনি। আমরা 90-এর দশকের উপসাগরীয় যুদ্ধ এবং 2003-এর যে ইরাক যুদ্ধ এবং পরে 2001-এর আফগানিস্তান যুদ্ধ, এই জিনিসগুলো প্রতিটার ব্যাপারে আমেরিকা কিন্তু তার মিত্রদেরকে তার পক্ষে রাখতে পেরেছে। যদিও অনেক সময় ফলস প্লি ছিল। ইরাক যুদ্ধের সময় যে আর্গুমেন্ট দেওয়া হয়েছিল যে ওপেন 5 ডিস্ট্রাকশন, সাদ্দাম হোসেন, আল কায়দা কানেকশন, অল আর ফলস, কিন্তু তারপর ওই প্রথমে ফলস প্লি দিয়ে তাদেরকে আনতে পেরেছিল। কিন্তু এবার আনতে পারেনি, এবং তার মিত্ররা বুঝে গেছে যে গ্লোবাল অর্ডার সম্ভবত চেঞ্জ হতে যাচ্ছে। কারণ ইরান একটা গত অন্তত 40 বছরে একটা আনপ্রেসিডেন্টেড এক্সাম্পল সেট করেছে। ভিয়েতনাম যুদ্ধের পরে প্রথম কোন রাষ্ট্র আমেরিকার মতো বৃহৎ শক্তিকে ঠেকিয়ে দিয়েছে, স্যাক্রিফাইস করে। ফলে আমেরিকা এখন এই যে আলোচনা টেবিলে আসতে বাধ্য হচ্ছে। আমি এটা একটা বড় প্রোগ্রেস হিসেবে দেখি। রেজাউল করিম, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ রেজাউল করিম, যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। প্রথমত হচ্ছে জানতে চাই আপনার কাছে যে আলোচনা চলছে, আলোচনা সামনের দিনে হবে, এর মাঝেই আমরা দেখছি যে লেবাননে আবার ইসরায়েল হামলা করছে, আবার হচ্ছে এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে কিনা সেটি নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে জানা যাচ্ছে না, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনও বলতে পারছে না। তার মধ্যেই আবার আমেরিকার সাথে তার মিত্র দেশগুলো খুব একটা এবার তার সাথে নেই। আলাদাভাবে তারা, আমরা দেখেছি যে যুক্তরাজ্য এবং ফ্রান্স, তারা আলাদা করে 40টি দেশকে সাথে নিয়ে এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত থেকে শুরু করে অন্যান্য জ্বালানি ইস্যুতে, অর্থনৈতিক ব্যবস্থাপনার ইস্যুতে তারা আলোচনা করেছে। কিভাবে দেখছেন পুরো বিষয়গুলো?
ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা সহ-আলোচক এবং দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি একটা বিষয় কি, আপনার দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজিক বিষয় আছে যে জায়গা থেকে আসলে আমেরিকা, মিডল ইস্ট বা আমাদের গ্লোবাল অর্ডার যে চেঞ্জ হচ্ছে, এটার ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রির চিন্তাটা অন্যরকম। বাট মিলিটারি স্ট্র্যাটেজি থেকে আপনার সামরিক বা রণকৌশলগত দিক থেকে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার এই যে সিজফায়ার, এটা কিন্তু আসলে সিজফায়ারের এই সময়টা কিন্তু যুদ্ধ বিরতি মানে আসলে যে যুদ্ধ থেমে যাচ্ছে তা না, বা বিরতি মানে যেটা আসলে কোনো পজিটিভ রেজাল্ট আসবে তা না। আবার বিরতি মানে এও না যে আপনি যুদ্ধটা সামনে এটা কন্টিনিউ হবে না। বিরতি সামটাইমস হচ্ছে যে মিলিটারি প্রিপারেশন কাইন্ড অফ, মানে এই বিরতি হওয়াটা মানে হচ্ছে আমেরিকা তারা একটা টাইম কনজিউম করছে, যে টাইমের মধ্যে সে একটা প্রস্তুতি নিতে পারে। এটা এখন প্রস্তুতি শুধু আমেরিকার জন্য না, আমেরিকার যারা অ্যালাই আছে তাদের জন্য, মিত্র আমেরিকার যারা শত্রু তাদের জন্য। যেমন অলরেডি ইরানের জন্য এটা কি প্রস্তুতি হয়েছে, ইরান তাদের 6টা এয়ারপোর্ট অলরেডি চালু হয়ে গিয়েছে। তারা তাদের বিভিন্ন জায়গাগুলো অলরেডি রিবিল্ড করেছে। এয়ারপোর্ট থেকে শুরু করে ইরানে যতগুলো জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তার অধিকাংশ জায়গাগুলো ইরান কিন্তু রিবিল্ড করেছে। ইরান অলরেডি, যেমন ওদের গোলাম রেজা রশিদ, তিনি একটা জায়গায় অলরেডি ডিক্লেয়ার করেছেন যে তারা যদি এখানে নতুন করে যুদ্ধ শুরু হয়, ওয়ার যদি আবার নতুন করে নেক্সট ওয়ার শুরু হয়, তাহলে তারা এই মাসের মধ্যে তারা যে অস্ত্র তৈরি করেছে তারা সেই নতুন অস্ত্র বিশ্বকে দেখিয়ে দিবে। তো আপনি চিন্তা করেন যে এই যে কথাটার মানে কি, এবং ইরান কিন্তু ইরাক না। ইরাক যেটা সাদ্দাম হোসেন কিন্তু নিজেকে ওভার এস্টিমেট করেছিল, ওভার রেটেড করেছিল, আর ইরান এই জায়গায় আপনি বলতে পারেন যে তার ক্যাপাবিলিটি আছে বা তা আন্ডার রেটেড করে রাখছে। তো এই জায়গাটায় ইরানকে ইরাকের মতো করে জাজ করলে এটা অনেক বড় একটা, যেটা অলরেডি ব্লান্ডার করে ফেলছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইরাকের জন্য হরমুজ প্রণালী ছিল না, ইরানের জন্য হরমুজ প্রণালী আছে। ইরাকের জন্য তার যে কান্ট্রি যে বিস্তৃত এরিয়া, এটা ইরাক ছিল না, যেটা ইরানের আছে। মিলিটারি সামরিক রণকৌশলগত দিক থেকে কিন্তু একটা ভূমির বৈচিত্র্য এবং ভূমির বিস্তৃতি, এটা কিন্তু বিরাট ফ্যাক্টর। যে কারণে আপনার মঙ্গোলিয়ানরা যখন বিভিন্ন জায়গায় তারা যখন আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু বিস্তৃত এরিয়াগুলো, যেমন ছোট ছোট কান্ট্রিগুলো খুব দ্রুত তারা আক্রমণ করে দখল করে নেয়, বড় বড় এরিয়াগুলো পারেনি। আবার বাংলাদেশে যখন ভারত যখন পাকিস্তান যখন আপনার সেই ডিসেম্বরের পূর্বে যখন তারা আক্রমণ পরিকল্পনা করে, যেটা আপনার ভারতের সেই ফিল্ড মার্শাল যেখানে তার স্টেটমেন্টে বলেছিলেন যে তিনি ইন্দিরা গান্ধীকে ডিনাই করেছিলেন যে এই বর্ষার মৌসুমে যদি আগস্ট সেপ্টেম্বর মাসে যদি আমরা যাই, তাহলে মার্শি এরিয়াতে ট্যাঙ্ক চলবেন। তো এরকম অনেকগুলো বিষয় আছে, ভূমি বৈচিত্র্য, ভূমি বিস্তৃতি, অনেকগুলো বিষয় আছে যেই দিক থেকে ইরান অনেক বেশি ডিফারেন্ট দেন ইরাক। তো আমেরিকা এই জায়গায় অনেক বড় ব্লান্ডার করেছে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনার এখানে সিজফায়ারের যে ক্লজগুলো ছিল, যে মানে এখানে যে কতগুলো বিধি তারা আটকে দিয়েছিল, সেগুলো আমেরিকা প্রতিটা জায়গায় ভায়োলেট করেছে। যেমন লেবানন ইস্যু নিয়ে, লেবানন কিন্তু অন্যতম একটা চুক্তির অংশ ছিল, মানে এখানে তাদের শর্ত ছিল। লেবাননে তারা কি করেছে, তারা শুধু হামলা করেনি, তাদের প্যারামেডিক্যাল গুলোতে টার্গেট করে তারা হামলা করেছে, যেখানে অনেকগুলো মানুষ হতাহত হয়েছে। তারপরে আপনার আমেরিকা তাদেরকে হরমুজ প্রণালী তারা ব্লকেটের কথা বলেছে যে তারা সব জায়গায় বন্ধ করে দিবে। হরমুজ প্রণালী এখানে অ্যাকচুয়ালি ইরান উল্টা করেছে। ইরান কি করেছে, যে ট্রাম্প যেটা হুমকি দিয়েছে তার কাউন্টারে ইরান বিভিন্ন জায়গায় জায়গায় হরমুজ প্রণালী নিয়ে তারা উল্টা তাদের রিয়াকশনটা দেখিয়েছে। তারা ভয় পেয়ে থেমে যায়নি, বরং ইরান আরো অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই জায়গাটাতে পাকিস্তান যে ভূমিকা পালন করছে, এটাকে এখনো বলা যাবে না যে পাকিস্তান এই জায়গাটায় এই যুদ্ধটা যে আসলে সে যে ব্যর্থ, তার যেখানে নেগোসিয়েশনের ক্ষেত্রে পাকিস্তান যেটা রেফারি ভূমিকা পালন করতেছে। আমি মনে করি পাকিস্তান, এখানে একটা প্রশ্ন আসতে পারে বাই দ্য ওয়ে, যে ওয়াই পাকিস্তান এখানে, কেন অন্য কান্ট্রি? কারণ মিডল ইস্টের সবগুলো কান্ট্রি কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুদ্ধের সাথে জড়ায় গেছে, সবগুলো কান্ট্রি দেখবো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। পাকিস্তান হচ্ছে একমাত্র কান্ট্রি যে হচ্ছে ইরানের ঘনিষ্ঠ মিত্র হচ্ছে চায়না, সেই চায়নার ঘনিষ্ঠ সাথে আবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল রিলেশন আইআরএ থিওরিতে কিন্তু একটা কথা আছে যে বন্ধুর বন্ধু আপনার হচ্ছে বন্ধু, আর শত্রুর বন্ধু হচ্ছে আপনার শত্রু। সো এখানে ইরান হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুর বন্ধু হচ্ছে চায়না, চায়না হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুর বন্ধু হচ্ছে ইরান। আর ইরানের সবচেয়ে এই মুহূর্তে রিলায়েবল এবং মোস্ট ফেথফুল, তার জন্য একদম হাইয়েস্ট লেভেলে যে বন্ধুত্ব দেখিয়েছে সেটা হচ্ছে চায়না। সো এই জায়গা থেকে পাকিস্তান ব্যতীত আর কোনো কান্ট্রি এই অবস্থায় নেই। বাট এখানে এখন প্রশ্ন আসতে পারে যে এই জায়গাটায়
পাকিস্তান এখানে কতটুকু সফল হবে, বাট এখনো সময় আমরা শেষ আসলে হয়নি। আগামীকালের বৈঠকের দিকে তাকিয়ে থাকতেই হবে আমাদের, কতটুকু সফল হবে। দ্বিতীয়বার যেহেতু আবার আলোচনা শুরু হতে যাচ্ছে, আলোচনা করবার সময় একেবারে শেষ, রেজাল্ট করি নিশ্চয়ই আগামীতে কথা হবে। আজল বাড়ি হিলাল, 1 মিনিটে যদি শেষ মন্তব্য করেন এই ইরান যুদ্ধ নিয়ে, না হলে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার বক্তব্য হলো যে দুইজনেই ভালো বিশ্লেষণ করলেন, কিন্তু আমি দেখলাম যে আপনার যুদ্ধের যে মারণাস্ত্রগুলো, এতে আমেরিকা অনেক উপরে এগিয়ে আছে, তাই না? আমার ভয় হয় যে পৃথিবীতে যতগুলো অ্যাটমিক বোমা বেনেছে সবই আমেরিকা মেরেছে। এবার যদি কোনো এরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে ইসরায়েল কর্তৃক, আমেরিকা তখন দোষ হয়তো নাও নিতে পারে। এরকম কিছু যেন না হয়, বিশ্ববাসী যেন শান্তিতে থাকে, অবশ্যই, এটাই আমার অবশ্যই, আমরা প্রত্যাশা। আসলে সেই প্রত্যাশা সবারই করি। কামনা সেটা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আগামীতে আবারও কথা হবে। দর্শক, দেখা হবে আবারও।